এই ভিডিওতে যা যা থাকছে ৬৯-এর গণ আন্দোলন, ১৯৭০-এর নির্বাচন, স্বাধীনতা ঘোষণা, মুক্তিযোদ্ধা, সিরাজ শিকদার হত্যা, একদলীয় শাসন, শেখ মুজিবুর রহমান হত্যা, খন্দকার মুস্তাক রাষ্ট্রপতি, জেল হত্যা, ৩রা নভেম্বরের অভ্যুত্থান, ৭ই নভেম্বরের সিপাহী বিপ্লব। ২৭শে মার্চ থেকে ঢাকার বাসিন্দারা দিশেহারা হয়ে লক্ষ লক্ষ নরনারী আবালবনিতেরা পিঁপড়ার ষাঁড়ের মতো ঢাকা শহর ছেড়ে পায়ে হেঁটে গ্রামের দিকে চলে যায়। শহর ছেড়ে চলে যাওয়া মানুষের এই কাফেলাকে একমাত্র রোজ কেয়ামতের কাফেলার সাথেই তুলনা করা চলে। সবুজ গ্রাম আর গ্রামের মেঠোপথ ভরে ওঠে শহর ফেলে পালিয়ে যাওয়া লক্ষ লক্ষ মানুষে। শহর থেকে আসা লক্ষ লক্ষ মানুষকে গ্রামের কৃষক কৃষানি নিজেদের সন্তানের মতো তাদের বুকে ঠাঁই দেয়। গ্রামের মানুষ রাস্তায়, পথে, মাঠে, ঘাটে, চিড়া, গুড়মুড়ি, ডাব যা কিছু সহায় সম্বল ছিল তারা সবটুকু উজাড় করে বাড়িয়ে দিয়েছে শহর থেকে আসা মানুষের সাহায্যে। শহর ছেড়ে পালিয়ে আসা মানুষের এতটুকু কষ্ট যেন না হয়, তার সব দায়িত্ব গ্রামবাসীর। গ্রামের প্রতিটা বাড়িতে দিনরাত রান্নাবান্না হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে। কে খাচ্ছে, কার বাড়িতে খাচ্ছে, আর যারা খাওয়াচ্ছে তারাও জানে না কাদের খাওয়াচ্ছে। মানুষে মানুষে এ এক মহামিলন, এক মহাভ্রাতৃত্ব। কখনো পৃথিবীতে এমন হয়েছে কিনা কিংবা আর কখনো হবে কিনা জানি না। মানুষ মানুষের এত আপন, নিজের চাইতে মূল্যবান অপরজন। এই দৃশ্য যারা দেখেনি তারা কোনোদিনও বুঝবে না, তাদের কোনোদিনও বোঝানোও যাবে না। পৃথিবীতে এমন কোনো ভাষা নেই, শব্দ নেই, এমন কোনো লেখক নেই যে লেখক এই সময়ে মানুষ মানুষের ঐক্য, ভ্রাতৃত্ব, সহমর্মিতা আর নিজের চাইতে অপরকে বেশি ভালোবাসার চিত্র তুলে ধরতে পারবে। ঢাকা থেকে পায়ে হেঁটে ফরিদপুরের গোপালগঞ্জ মকসুদপুর গ্রামের বাড়িতে গিয়েছি। কত নদী পার হয়েছি পদ্মা নদী। ৫ দিন ৫ রাত্রি পথ চলেছি, তারপরও গ্রামের বাড়ি এসেছি। একটি পয়সাও ধার হয়নি, কোথাও একটি পয়সাও লাগেনি। গ্রামের মানুষ খাইয়েছে, নৌকার মাঝি নদী পার করে দিয়েছে। বিনা পয়সায় খাওয়ানো, থাকতে দেওয়া, নদী পার করে দেওয়া এ যেন গ্রামের মানুষের মহাপবিত্র নৈতিক দায়িত্ব ছিল। হাঁটতে হাঁটতে পথমধ্যে কত গর্ভবতী মা বোন সন্তান প্রসব করেছে, আর গ্রামের মা বোনেরা তার সেবার ভার তুলে নিয়েছে আপন করে। এপ্রিলের প্রথম সপ্তাহ, এবার মুক্তিযুদ্ধে যাওয়ার পালা। কিভাবে মুক্তিযুদ্ধে যাওয়া যায়, কিভাবে মুক্তিযোদ্ধা হওয়া যায়, মুক্তিযুদ্ধ করা যায়। ১৭ এপ্রিল আকাশবাণী কলকাতা থেকে বারবার ঘোষণা এসেছে আজ রাত ৮টার পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। রাত ৮টায় আকাশবাণী কলকাতা বেতারের বাংলা খবরে বলা হলো সংবাদের পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। দেশাত্মবোধক গান দিয়ে শুরু হলো অনুষ্ঠান। আমাদের মুক্তিযুদ্ধের এবং বাঙালির ঐতিহাসিক শ্রেষ্ঠ দিন এবং শ্রেষ্ঠ ঘটনাটির কথা। আজ ১৭ এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথ তলায় আম্রকাননের জননেতা তাজউদ্দিন আহমেদ এর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ প্রথম সরকার গঠনের কথা জানানো হলো। মেহেরপুর বৈদ্যনাথ তলার নাম ইতিহাসের স্বর্ণাক্ষর দিয়ে নতুন করে রাখা হলো মুজিবনগর, এবং এই মুজিবনগরে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে শপথ নিল বাংলাদেশের প্রথম এবং বিপ্লবী সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা হলো বাংলাদেশের রাষ্ট্রপতি, এবং তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে ধরা হলো অস্থায়ী রাষ্ট্রপতি, এবং তাজউদ্দিন আহমেদকে করা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি মন্ত্রিসভা গঠিত হলো। জেনারেল ওসমানীকে করা হলো প্রধান সেনাপতি। অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি সকলের শপথ অনুষ্ঠিত হলো এই মুজিবনগরে। এখানেই প্রবাসী সরকারকে গার্ড অব অনার দেওয়া হলো। শুরু হলো মুক্তিযোদ্ধার নতুন যাত্রা। বাঙালির ইতিহাসে সংযোজিত হলো নতুন অধ্যায়। আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হলো। আমাদের দেশের প্রায় ১ কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিল। আমরা যারা মুক্তিপাগল কিশোর, তরুণ, যুবক, আমরা ভারতে গিয়ে সামরিক প্রশিক্ষণ, আর্মি ট্রেনিং নিলাম এবং মুক্তিযোদ্ধা হলাম। মুক্তিযোদ্ধা হওয়ার আগে শুধু ভাবতাম কবে মুক্তিযোদ্ধা হব, কিভাবে মুক্তিযোদ্ধা হব। ভাবতে ভাবতে গ্রামের বাড়ি থেকে আবার ঢাকা এলাম। এই ঢাকায় আমি জন্মেছি, শিশু থেকে কিশোর হয়েছি। এখানেই আমার সব বন্ধুবান্ধব। গ্রামের বাড়িতে আমার কোনো বন্ধুবান্ধব নেই। মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য অন্তত একজন বন্ধু তো খুবই দরকার। কাজেই আবার শত্রুর প্রধান গাড়ি ঢাকায় চলে এলাম। প্রতিদিন ভাবি মুক্তিযুদ্ধে যাব, কিন্তু রাতে শুধু মার কথা মনে হয় আমি যুদ্ধে চলে গেলে মা শুধু কাঁদবেন। আমার জন্য মা অনেক কষ্ট পাবেন, অনেক কাঁদবেন। আমার আর কোনো পিছুটান নেই, শুধু মা। আব্বার কথা আমি মোটেও ভাবি না। মার জন্যই মনটা আমার কেমন হয়ে যায়, কেমন জানি সবকিছু এলোমেলো হয়ে যায়। এভাবেই ভাবতে ভাবতে কয়েকদিন চলে যায়। মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য মনটা আমার অস্থির হয়ে যায়, কিন্তু মাকেও ছাড়তে পারি না, মুক্তিযুদ্ধেও যাওয়া হয় না। একদিন আমার মনে হলো সব ছেলেরই তো মা আছে, ছেলে যুদ্ধে গেলে মা তো কাঁদবেই।
মার কান্নার কথা ভেবে ছেলে যদি যুদ্ধে না যায় তাহলে তো মুক্তিযোদ্ধা হবে না, দেশও স্বাধীন হবে না। না, মা কাঁদে কাঁদুক, আমাকে মুক্তিযোদ্ধায় যেতেই হবে, দেশ স্বাধীন করতেই হবে। পরের দিনই পাশের বাড়ির আমার এক বন্ধু, বয়সে আমার চেয়ে সামান্য বড়, নাম তার বাবুল আজাদ, তাকে মুক্তিযুদ্ধে যাবার কথা বলে ফেললাম। সঙ্গে সঙ্গে বাবুল আজাদ খুশিতে রাজি হয়ে গেল। বলল, আমি তো এইরকমই ভাবছিলাম এবং এইরকমই একজন বন্ধু খুঁজছিলাম। তারপর প্ল্যান প্রোগ্রাম করে একদিনকে ভোরে দুইজনে ভারতের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা দুই বন্ধু গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে একটি বাড়িতে এসে পৌঁছালাম। তখন প্রায় সন্ধ্যা। শখানেক পুরুষ মহিলা শিশু আগে থেকেই নদী পার হওয়ার জন্য এই বাড়িতে ঘাপটি মেরে অপেক্ষা করছে। বাড়ির নদীর ঘাটে ছোট্ট একটি ডিঙি নৌকা বাঁধা আছে। এই ছোট নৌকাটিতে ৮-১০ জনের বেশি লোক একসঙ্গে পার হওয়া যাবে না। এই বাড়ির কোনো মানুষ এখানে নেই, শুধু কয়েকটি লাশ পচে গলে পড়ে আছে। আর এই যে শখানেক মানুষ, এরা সবাই শরণার্থী হয়ে ভারতে চলে যাওয়ার জন্য এখানে জড়ো হয়ে আছে। সন্ধ্যার পর নৌকার মাঝে এসে নদী পার করে দেবে সে অপেক্ষায় আছে। নদীতে পাকসেনারা গানবোট নিয়ে ঘাঁটি করেছে। দিনের বেলায় নদী পার হতে গেলে দেখা যাবে এবং আর্মিরা গুলি করে মেরে ফেলবে, তাই রাতের অপেক্ষায় আছে সবাই। রাতের অন্ধকারে নদী পার হতে হবে। অন্ধকার ঘনিয়ে এলো, বেশ গাঢ় অন্ধকার। হঠাৎ নদীতে পাকিস্তানি আর্মির গানবোটের সার্চলাইটের আলো দেখা গেল। এইদিকেই আসছে গানবোটটা। চাপা কান্না শুরু হয়ে গেল। কেউ কেউ বলছে, কান্দেন না ভাই, কান্দেন না, আল্লাহরে ডাকেন। গানবোটটা দ্রুত এইদিকে ছুটে আসছে। সবাই মৃত্যুর ভয়ে চুপসে গেল। কারো কোনো সাড়া শব্দ নেই, শুধু গানবোটের আওয়াজ আর সার্চলাইটের আলো। আমরা সবাই মাটিতে শুয়ে পড়লাম, যাতে গানবোটের সার্চলাইটের আলোতে যেন দেখা না যায়। বুকের ভিতরে ভয়, তার উপর মানুষের পচালাশের গন্ধ, দম বন্ধ হয়ে আসছে। দিন চারেক আগে পাকিস্তানের হানাদাররা এই বাড়িতে হানা দিয়ে এই মানুষগুলোকে হত্যা করেছে। আবাল বৃদ্ধ বনিতা, কারো মুখেই কোনো শব্দ নেই। অন্তরে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর ভগবানের নাম। গানবোটে যতই এগিয়ে আসছে মনে হচ্ছে মৃত্যু ততই এগিয়ে আসছে। মৃত্যু এখন শুধু কয়েক মিনিটের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি একটি গাছের আড়ালে দাঁড়িয়ে সবাইকে বললাম, কেউ শোয়া থেকে উঠবেন না, নড়াচড়া করবেন না, কোনো কথা বলবেন না। সবাই মাটিতে যেভাবে শুয়ে আছেন ঠিক একইভাবে শুয়ে থাকবেন। কোনো প্রকার চিৎকার বা ছোটাছুটি মানেই নিশ্চিত মৃত্যু। আল্লাহ পাক যদি সহায় হন তাহলে আমরা এভাবেই বেঁচে যাব। এছাড়া আমাদের বাঁচার আর কোনো পথ নেই। সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করেন। গানবোট একবারই বাড়ির পাশে এসে পড়ল। সার্চলাইটের তীব্র আলোয় আলোকিত হলো সারা বাড়ি। বাড়ির আঙিনে কাপড় শুকানোর যে দড়ি বাঁধা ছিল তাও স্পষ্ট দেখা গেল। গানবোটটি যত দ্রুত এসেছিল তত দ্রুতই চলে গেল, থামল না। একসময় অদৃশ্য হয়ে গেল। সবাই যেন নতুন জীবন নিয়ে বেঁচে উঠল। কিছুক্ষণ পর নৌকার মাঝি এলো। কার আগে কে যাবে একসঙ্গে লাফিয়ে নৌকায় উঠে পড়ল। যা হবার তাই হলো। তীরের নৌকা ডুবে গেল। নৌকা তুলে পানি ফেলে মাত্র ভাসানো হলো, সঙ্গে সঙ্গে আবার সবাই নৌকায় লাফিয়ে উঠল। পানি সেচে নৌকা আবার ভাসানো হলো। আবারও সবাই একসঙ্গে উঠতে গিয়ে ডুবিয়ে দিল নৌকা। শিশু আর মহিলারা কাঁদতে শুরু করলো। আমি আর আমার বন্ধু বাবুল আজাদ উচ্চকণ্ঠে ধমক সুরে বললাম, আমরা দুইজন সবার শেষে যাব, একজনও বাকি থাকতে আমরা যাব না। সবাই নদী পার হওয়ার পর আমরা পার হব। কে কে আমাদের সঙ্গে নদী পার হবেন? কেউই কোনো কথা বলল না, সকলেই চুপ। আমরা কথা দিলাম সবাই আগে যাবেন, আমাদের আগে যাবেন। আমরা যাকে বলবো সেই নৌকায় উঠবেন, নইলে নৌকা আর তুলব না। সবাই একসঙ্গে মারা পড়ব। জনকয়েক বলে উঠল, ঠিক আছে, আপনারাই ঠিক করে দেবেন কে কখন উঠবে। কেউ কেউ বলে উঠল, আবার নিজেরাই আমাদের ফেলে চলে যেন না। আমি বললাম, দেখতেই তো পাবেন যাই কিনা, কাউকে ফেলে আমরা যাব না। আমাদের কথা শুনেন, সবাই নদী পার হতে পারবেন এবং আমাদের আগে পার হবেন। আবার নৌকা তুলে পানি ফেলে নৌকা জাগালাম। ডান দিক থেকে এক এক করে 9 জনকে নৌকায় তুললাম। নৌকা ছেড়ে গেলে নামিয়ে দিয়ে আবার নৌকা ফিরে এলো। শেষ ট্রিপে আমরা 2 জন সহ 5 জন নৌকায় উঠে নদী পার হলাম। সীমান্তের কাছাকাছি বাতেন ভাই নামক এক ভদ্রলোকের বাড়িতে রাত কাটানোর পর সকালবেলায় আমার বন্ধু বাবুল আজাদ কান্না জুড়ে দিল। সে ঢাকায় ফিরে আসবে, আবার আমাকে সঙ্গে নিয়ে ফিরে আসবে। বাবুল আজাদ কাঁদতে কাঁদতে বলতে থাকলো, রাতে স্বপ্ন দেখেছি, মা বলেছে ফিরে আয়। রিশমিকে স্বপ্ন দেখেছি। রিশমি হলো বাবুল আজাদ আর আমার বাসার উল্টো দিকের বাসার মস্ত বড় এক ধনী লোকের মেয়ে, বাবুল আজাদের প্রেমিকা। খুবই ভালো মেয়ে, সব দিক দিয়েই ভালো। আচার ব্যবহার অমায়িক, দেখতে সুন্দরী, ভালো ছাত্রী, সবার প্রিয়। বেচারা রিশমির অকাল মৃত্যু হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি রিশমির জন্য বেহেশতে যান। বাবুল আজাদ বলল, স্বপ্নের ভিতরে রিশমি আমাকে বলছে, বাবুল তুমি যুদ্ধে যেও না, তুমি মারা গেলে আমি কাকে ভালোবাসবো? তুমি ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না, তুমি ফিরে এসো।
নাইলে আমাকে নিয়ে যাও, ইত্যাদি ইত্যাদি বলতে বলতে সে কি কান্না বাবুল আজাদের। আমার কাছে বাবুলের দাবি, চল আমরা ঘরে ফিরে যাই। কান্না যখন কিছুতেই থামাতে পারলাম না, তখন বললাম, তুই ফিরে যা, আমি ফিরে যাব না, আমি যুদ্ধে যাব। বাবুলের উত্তর ছিল, আমি তোকে ফেলে একা ফিরে যাব না, চল দুইজনেই ফিরে যাই। না, আমি ফিরব না, তুই ফিরে যা। না, আমি তোকে ছেড়ে ফিরে যাব না। বাবুল আমাকে সঙ্গে নিয়েই ঘরে ফিরে আসবে, আমি ফিরে আসব না। বাবুলের কান্না থামে না। এক পর্যায়ে বললাম, সীমান্তের কাছেই তো চলে এসেছি, চল আর একটু সামনে গিয়ে দেখি কি হচ্ছে, তারপর ফিরে আসব। এবার বাবুল আজাদ রাজি হলো, কান্না থামালো। আমরা এবার সীমান্ত লক্ষ্য করে চলতে শুরু করলাম। যতই সীমান্তের কাছে যাচ্ছি ততই বেশি করে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে। অনেক চড়াই উতরিয়ে পার হয়ে দুই বন্ধু মিলে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গিয়ে পৌঁছালাম। পথের অনেক কাহিনী, সব লিখে ফুরাবে না। ভারতের যে জায়গায় আমরা, সেই জায়গাটা বেশ উঁচু পাহাড়ের মতো, তবে পাহাড় না। এই জায়গায় উঠে দেখি খাকি পোশাক পরা 4-5 জন আর্মি একটি বাংকারে দাঁড়িয়ে আছে এবং আরও 7-8 জন আর্মি দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলছে। দেখেই তো আমরা আত্মারাম খাঁচাছাড়া হয়ে গেল। আমি কোথায় এলাম? যে আর্মির ভয়ে সারা পথ এত কষ্ট করে এলাম, আর এখানে সেই আর্মির একবারে মুখের সামনে দাঁড়িয়ে পড়লাম। ভয়ে আমি হিম হয়ে গেলাম। কিছু সময় জ্ঞানশূন্য থাকলাম। তারপর ধীরে ধীরে তাকিয়ে দেখলাম জনগণের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই, সবাই যার যার কাজে ব্যস্ত। আমি ভীষণ অবাক হলাম। স্বপ্ন দেখছি না তো? পরে বুঝলাম, ও এটা তো ভারত, এরা ভারতের আর্মি। পৃথিবীর সব দেশের আর্মির পোশাকই যে এক, এটা আমার জানা ছিল না। আমরা শরণার্থী ক্যাম্পে বা শিবিরে না গিয়ে সোজা কলেজ টিলায় চলে গেলাম। কলেজ টিলা মানে আগরতলার এমবিবি কলেজ ক্যাম্পাস। এই কলেজ টিলাতেই বাংলাদেশের প্রাক্তন ও বর্তমান ছাত্রনেতারা থাকেন। এখানেই ছাত্র সংগ্রাম পরিষদের অফিস। শেখ ফজলুল হক মনির নেতৃত্বে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ যুবলীগ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক বাংলাবাণী ও দৈনিক টাইমস পত্রিকার সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। 1975-এর 15ই আগস্টে শেখ মনিকেও হত্যা করা হয়েছিল। আসাম রব ডাকসুর ভিপি, জাসদের সম্পাদক হুসাইন মোহাম্মদ এরশাদের 1988 সালে পার্লামেন্টের গৃহপালিত বিরোধী দলীয় নেতা। সম্মিলিত ওয়াচডগ শেখ হাসিনার ঐক্যমতের সরকারের মন্ত্রী আব্দুল কুদ্দুস মাখন, 1970 থেকে 1971-এর ঢাকসুর ছাত্র সংসদের জিএস, 1990 দশকে মারা যান এবং মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মুক্তিযুদ্ধ কবরস্থানে দাফন হয়। এম এ রশিদ, পূর্ব পাকিস্তানের ছাত্রলীগের দপ্তর সম্পাদক, পাকিস্তানি স্বাধীনতার ইশতেহার পাঠককারী, স্বাধীনতার পর বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বর্তমানে ব্যবসায়ী। শেখ ফজলুল কবির সেলিম, প্রাক্তন ছাত্রনেতা। শেখ মনির সহোদর, বর্তমান দৈনিক বাংলা বণিকের সম্পাদক, যুবলীগের চেয়ারম্যান, জাতীয় সংসদ সদস্য। মিজানুর রহমান মিজান, প্রাক্তন ছাত্রনেতা। আব্দুল কুদ্দুস মাখন এর ভগ্নিপতি, বর্তমান ঢাকা জেলার এসিল্যান্ড প্রমুখের তত্ত্বাবধানে কলেজ টিলা থেকে বাংলাদেশের ছাত্রদের তালিকাভুক্ত করে সামরিক প্রশিক্ষণ নেওয়ার জন্য ভারতের বিভিন্ন ক্যাম্পে পাঠানো হতো। এই কলেজ টিলাতে গিয়ে আমরা মনি ভাই, মাখন ভাই, রশিদ ভাই এবং মিজান ভাইয়ের সাথে দেখা করলাম। নেতারা বললেন, যতদিন ট্রেনিংয়ে যাওয়া না হয় এখানে থাক। আমরা সারাদিন আগরতলায় ঘুরে বেড়াই, রাতে কলেজ টিলায় ঘুমাই। এমনি করে প্রায় মাসখানেক চলে গেল। আমরা সঙ্গে করে বাড়ি থেকে যে টাকা পয়সা এনেছিলাম তা শেষ হয়ে যাওয়ার উপক্রম হলো। এদিকে ট্রেনিংয়ে যেতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। এ অবস্থায় বন্ধু বাবুল আজাদ একদিন বলল, দোস্ত তুমি থাকো, আমি ঢাকায় যাই, গিয়ে বাড়ি থেকে টাকা নিয়ে আসি। আমি সঙ্গে সঙ্গে বাবুলের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। বললাম, না, ট্রেনিংয়ে যতদিন না যাই ততদিন খেয়ে না খেয়ে কষ্ট করতে থাকি। খাওয়ার দারুণ কষ্টে পড়ে গেলাম। তিনি এক মুঠ ভাত পাই তো পাই না, এমন অবস্থা। আর বাবুলের প্রতিদিন একই কথা, তুই থাক, আমি ঢাকা যাই, টাকা পয়সা নিয়ে আসি। আমি বলি, না, তুই ঢাকা ফিরে গেলে আর আসবি না। বাবুল আমাকে বুঝাই, দেখ দোস্ত, আমি যদি এখন চলে যেতে চাই তাহলে কি চলে যেতে পারি না? তুই কি আমাকে আটকিয়ে রেখেছিস? আমি চলে যেতে চাইলে তো যে কোনো সময় চলে যেতে পারি, তোকে বলে যাওয়ার দরকার কি? আমি এই জন্যই তোকে বলে যেতে চাই যাতে তুই মন খারাপ না করিস। তুই বিশ্বাস কর, আমি কথা দিলাম ঠিকই ঢাকায় গিয়ে মার কাছ থেকে টাকা নিয়ে আবার তোর কাছে ফিরে আসব। আমি বাবুলের কথা বিশ্বাস করলাম না। যে ছেলে বাংলাদেশ থাকতেই রাস্তা থেকে বাড়ি ফিরে যাওয়ার জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছিল, সেই ছেলে একা সীমান্ত পাড়ি দিয়ে ঢাকার বাড়িতে ফিরে গিয়ে টাকা নিয়ে আবার আগরতলায় আমার কাছে ফিরে আসবে, এটা কিছুতেই বিশ্বাসযোগ্য নয়। তবে চিন্তা করলাম, বাবুল যে কোনো মুহূর্তে সত্যি আমাকে না জানিয়ে বাংলাদেশ চলে যেতে পারে। ওকে ধরে রাখার কোনো উপায়ও আমার নেই। না বলে পালিয়ে যাবে, তার চাইতে আমি বাবুলকে বাংলাদেশে যাওয়ার অনুমতি দিয়ে দেই, সেই ভালো। আমি বাবুল আজাদকে চলে যাওয়ার অনুমতি দিলাম। দুই বন্ধু সীমান্তে এলাম, একজন আরেকজনকে জড়িয়ে ধরলাম।
অশ্রুসজল চোখে আমি বাবুল আজাদকে বিদায় দিলাম। মনে হলো যেন আর দেখা হবে না, এ দেখাই শেষ দেখা। বিদায় বেলায় শুধু বললাম, আমার মাকে সান্ত্বনা দিস। আমি টেলার উপর দাঁড়িয়ে রইলাম। সামনে সমতল ভূমি বাংলাদেশ। বাবুল ধীরে ধীরে বাংলাদেশে নেমে গেল। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইলাম বাবুলের যাওয়ার দিকে। দৃষ্টিতে যতদূর দেখা যায় বাবুল আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। একসময় দৃষ্টির বাইরে মিলিয়ে গেল বাবুল আজাদ। টিলার উপরে ওই একই স্থানে কতক্ষণ নির্বাক, পলকহীন, ভরাক্রান্ত হৃদয়ে আনমনা হয়ে দাঁড়িয়েছিলাম জানি না। ভারতীয় এক শিখ সৈনিকের স্পর্শে সংজ্ঞা ফিরে পেলাম। এক ভীষণ মনে কলেজ টেলায় ফিরে এলাম। নিজেকে ভীষণ নিঃসঙ্গ মনে হলো। সারা রাত ঘুমানো হলো না। রাতভর শুধু মনকে শক্ত করলাম। দেখতে দেখতে সপ্তাহখানেক পার হয়ে গেল। শুনলাম কলেজ টেলায় আমরা যারা আসি তাদের খুব তাড়াতাড়ি ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে। শুনে মনটা ভালো লাগলো। মুক্তিযোদ্ধা হব, দেশের মুক্তির জন্য যুদ্ধ করব। বাবুল আজাদের কথা মনে হলো। বাবুল আজাদ আর আসবে না জানি, তবুও যদি আসে আমাকে পাবে না। এসে দেখবে আমি ট্রেনিংয়ে চলে গেছি। আমার সাথে বাবুল আজাদের আর দেখা হবে না। যদি বেঁচে থাকি, বাবুলও যদি বেঁচে থাকে, দেশ স্বাধীন হলে হয়তো দেখা হবে। মিজানুর রহমান মিজান ভাই খুব অমায়িক লোক। আমাকে ডেকে নিয়ে বলল, রেন্টু তৈরি হও, 2-4 দিনের মধ্যেই ট্রেনিংয়ে যাবে। তুমি ছোট তো, তাই একটু ঝামেলা হবে। তোমাকে ছোট বলে ট্রেনিংয়ে নিতে চাইবে না, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। মিজান ভাই ট্রেনিংয়ের লিস্টটা লিখল, তাই খুব একটা ঘাবড়ালাম না। বাবুল চলে গেছে বেশ কয়েকদিন হয়ে গেল। মনের গভীরে নিজের অজান্তে ক্ষীণ আশা। এখনো বাবুল এলো না। আগামী পরশুদিন সকাল 7টায় আমি ট্রেনিংয়ে চলে যাব। সন্ধ্যা ঘনিয়ে আসছে। মাগরিবের নামাজের সালাম ফিরাতেই দেখি বাবুল আজাদ বলছে, রেন্টু আমি আয়শা পড়ছি। আমি স্বপ্ন দেখছি না, ঠিক দেখেছি। কিছুক্ষণ বুঝে উঠতে পারলাম না। সত্যি সত্যি বাবুল আজাদ এসেছে। ব্রিগেডিয়ার আমিন আহমেদ চৌধুরী 1988 সালে ভারত সরকারের কাছ থেকে 1971-এর মুক্তিযুদ্ধর যে তালিকা সংগ্রহ করে এবং পরবর্তী পর্যায়ে 1999 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংরক্ষিত হয়, ভারতীয় সেই তালিকায় 1 নম্বর ভলিউমের 461 নম্বর মোহাম্মদ বাবুল হোসেনের ডাকনাম হল বাবুল আজাদ। শুধু এক বাবুল আজাদ আসেনি, সঙ্গে আবার মনির নামে একজন নিয়ে এসছে। ব্রিগেডিয়ার আমিন আহমেদ চৌধুরীর 1988 সালের ভারত সরকারের কাছ থেকে 1971-এর মুক্তিযোদ্ধার যে তালিকা সংগ্রহ করে এবং পরবর্তী পর্যায়ে সেনানিবাস ক্যান্টনমেন্ট মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে এবং তার পরবর্তী পর্যায়ে 1998-1999 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর প্রধান কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংরক্ষিত হয়, ভারতীয় সেই তালিকায় 1 নম্বর ভলিউমে 466 নম্বর মোহাম্মদ আব্দুল হালিম সিদ্দিক, পিতা মোহাম্মদ সুবেদ আলী, 43 নম্বর BK দাস রোড, ফরাসগঞ্জ, ঢাকা। মোহাম্মদ আব্দুল হালিম সিদ্দিকের ডাকনামই হলো মনির। বর্তমানে মনির সপরিবারে আমেরিকায় বসবাস করে। মনির আমাদের পাড়ার ছেলে। আমি অবশ্য মনিরকে আগে থেকে চিনতাম না, এই প্রথম দেখলাম মনিরকে। মিজান ভাইয়ের কাছে গিয়ে বললাম, আমার 2 বন্ধু ছাড়া আমি ট্রেনিংয়ে যাব না। যে কেউই হোক বাবুল আজাদ ও মনিরকে আমার সাথে ট্রেনিংয়ে পাঠাতে হবে। পরের দিন সকালে মনির বলল, ওর বড় ভাই মন্টু ভাই আগরতলাতে কোথায় আছে। ছুটলাম মনিরের বড় ভাই মন্টু ভাইয়ের সন্ধানে। খুঁজে বের করলাম মন্টু ভাইকে। মন্টু ভাই ট্রেনিং শেষ করে অস্ত্র নিয়ে বাংলাদেশের ভিতরে যুদ্ধে যাওয়ার অপেক্ষায় আছেন। মন্টু ভাইয়ের কাছে শুনলাম, আমার সেজু ভাই ঢাকা কায়েদি আজম, বর্তমান শেখ সরোয়ার্দী কলেজ ছাত্রসংঘের GS মুজিব রহমান মন্টু ট্রেনিং শেষ করে অনেক আগেই ঢাকায় অপারেশনে চলে গেছে। কলেজ টেলায় ফিরে এসে দেখা হলো শহীদ ভাইয়ের সাথে। শহীদ ভাই আমার সেজু ভাই মুজিব রহমান মন্টুর বন্ধু এবং কায়েদি আজম কলেজ ছাত্র সংসদের AGS। শহীদ ভাই আমাদের পরে যাবে টেন্ডুয়াক ট্রেনিং ক্যাম্পাসের সামরিক শাসন নেওয়ার জন্য। মিজান ভাইয়ের বদৌলতে পরের দিন সকালে আমরা 3 বন্ধু এক মিলিটারি লরিতে উঠে বসলাম অন্যদের সাথে। মিলিটারি লরিতে ওঠার আগে 3-4 জায়গায় আমাদের নাম লেখা হলো এবং আমাদের স্বাক্ষর নেওয়া হলো। সামরিক লরি আমাদের নিয়ে চলতে শুরু করলো। সন্ধ্যা নাগাদ লেম্বুচড়া নামক ট্রেনিং ক্যাম্পে পৌঁছে গেলাম। এই লেম্বুচড়া ট্রেনিং ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর মেজর KB সিং এবং মেজর RP শর্মার অধীনে 1 মাস সামরিক প্রশিক্ষণ শেষে 2 নম্বর সেক্টরের সদর দপ্তর মেলাঘর থেকে বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লাম। 2 নম্বর সেক্টর কমান্ডার মেজর খালেক মোর্শেদকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দিয়ে তার নামের ইংরেজি প্রথম অক্ষর K অনুসারে গড়ে তোলা হলো K ফোর্স এবং এই K ফোর্সের অধিনায়ক হন খালেদ মোর্শেদ। তখন 2 নম্বর সেক্টর কমান্ডারের দায়িত্ব নেন ক্যাপ্টেন থেকে সদ্য পদোন্নতি পাওয়া মেজর হায়দার। খুব সম্ভবত খালেদ মোর্শেদ যখন 2 নম্বর সেক্টর কমান্ডার, তখন হায়দার 2 নম্বর সেক্টর কমান্ডার 2 নম্বর সেক্টরের 2IC ছিলেন। আমরা যারা ভারতে সামরিক প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি, আমাদের প্রশিক্ষণকালে অসংখ্যবার অসংখ্য জায়গায় আমাদের নাম, পিতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, কতজন ভাই, কতজন বোন, তাদের নাম ইত্যাদি বিশদ লিপিবদ্ধ করা হয় এবং স্বাক্ষর নেওয়া হয়। এই জাতীয় বায়োডাটা দিতে গিয়ে আমরা বিরক্ত হয়ে পড়েছিলাম। ভারত সরকার যদি প্রয়োজন মনে করে এই তালিকা ধরে এখনও আমাদের খুঁজে বের করে ফেলতে পারবে।
একমাত্র কাদের সিদ্দিকী বীরুত্তমের কাদেরিয়া বাহিনী ছাড়া আমরা যারা ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি, এই মুক্তিযোদ্ধারাই মূল মুক্তিযোদ্ধা বা প্রথম মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধারাই দেশে এসে ছাত্র যুবকদের ট্রেনিং দিয়ে আরও মুক্তিযোদ্ধা তৈরি করে। অর্থাৎ ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের থেকেই জন্ম নেয় দেশীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এই হলো ইন্ডিয়ান ট্রেইনড মুক্তিযোদ্ধা এবং লোকাল ট্রেইনড মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধাদের সাথে এদেশের আপামর জনতা যোগ হয়ে হলো মুক্তিবাহিনী। যদি মুক্তিবাহিনী বলা হয় বা ধরা হয় তাহলে কেবলমাত্র রাজাকার, আলবদর, আলশামস ব্যতীত সকল ৭.৫ কোটি বাঙালি মুক্তিবাহিনী। যেমন সেনাবাহিনীর সকল সদস্যই যুদ্ধ করে না। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের লোকেদের দায়িত্ব ছিল ব্রিজ, কালভার্ট, পুল ইত্যাদি তৈরি করা, যুদ্ধ করা না। আবার সেনাবাহিনীর মেডিকেল কোর বা সিগন্যাল কোরের সদস্যরা যুদ্ধ করে না। মেডিকেল কোরের দায়িত্ব ছিল আহত সৈনিকদের চিকিৎসা করা, যুদ্ধ করা নয়। এই সিগন্যাল কোরের দায়িত্ব হচ্ছে সিগন্যাল দেওয়া, যুদ্ধ করা নয়। সেনাবাহিনীর সাপ্লাই কোরের লোকেরা যুদ্ধ করে না, কিন্তু যুদ্ধক্ষেত্রে রসদ, গোলাবারুদ, খাবার ইত্যাদি সকল কিছু সাপ্লাই করার বা পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সাপ্লাই কোরের। সেনাবাহিনীর পদাতিক, ইনফেন্ট্রি, গোলান্দাজ, আর্টিলারি ইত্যাদি কোরের কাজ হচ্ছে শত্রুকে আক্রমণ করা বা শত্রুর আক্রমণ প্রতিহত করা, অর্থাৎ সাধারণ ভাষায় যুদ্ধ করা। ইঞ্জিনিয়ারিং কোর, সিগন্যাল কোর, মেডিকেল কোর, সাপ্লাই কোর ইত্যাদি সকল কোর মিলেই হয় সেনাবাহিনী। এখন যদি ইঞ্জিনিয়ারিং কোরের লোকেরা ব্রিজ বা পুল না বানিয়ে দেয় তাহলে সৈনিকেরা নদী পার হতে পারবে না। মেডিকেল কোর চিকিৎসা না করলে আহত সৈনিকরা সুস্থ হতে পারবে না। সিগন্যাল কোর সিগন্যাল না দিলে সৈনিকেরা বুঝতে পারবে না। সাপ্লাই কোর সাপ্লাই না দিলে সৈনিকেরা গোলাবারুদ পাবে না, খাবার পাবে না। এখন যদি ইঞ্জিনিয়ারিং কোর ব্রিজ তৈরি না করে, মেডিকেল কোর চিকিৎসা না দেয়, সিগন্যাল কোর সিগন্যাল না দেয়, সাপ্লাই কোর সাপ্লাই না দেয়, তাহলে কি পদাতিক বা গোলান্দাজ কোর যুদ্ধ করতে পারবে? না, পারবে না। যুদ্ধ করতে হলে উল্লেখিত সকল কিছু চাই। এই সকল কিছু মিলেই হয় যুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধও সকল কিছু মিলেই হয়েছে। যেমন নৌকার মাঝি মুক্তিযোদ্ধাদের নদী পার করে দিয়ে ইঞ্জিনিয়ারিং কোরের দায়িত্ব পালন করেছেন। গ্রাম্য ডাক্তার বা ওষুধের দোকানদার মুক্তিযোদ্ধাকে চিকিৎসা করে মেডিকেল কোরের কাজ করেছেন। গ্রামের কৃষক পাকিস্তানি সেনাবাহিনীর গতিবিধিকে জানিয়ে সিগন্যাল কোরের ভূমিকা নিয়েছে। গ্রামের মা ভাত রেঁধে খাইয়েছেন এবং সাধারণ মানুষ অস্ত্র গুলির বোঝা মাথায় করে মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিয়ে সাপ্লাই কোরের কাজ করেছেন। তবেই না কেবল আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছি, আমরা মুক্তিযোদ্ধারা পদাতিক বা গোলান্দাজ কোরের কাজ করেছি। গোটা ৭.৫ কোটি বাঙালি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, সিগন্যাল, সাপ্লাই ইত্যাদি করে কাজ করেছেন এবং এ সকল কোরের সমন্বয়ে অর্থাৎ মুক্তিযোদ্ধা জনতার সমন্বয়ে সৃষ্টি হয়েছে মুক্তিবাহিনী। কেবলমাত্র রাজাকার, আলবদর ব্যতীত সকল বাঙালি মুক্তিবাহিনী। পাকিস্তানিরা অবশ্যই এ সংখ্যায় বিশ্বাস করত, আর এজন্যই তারা নির্বিচারে বাঙালি হত্যা করেছে। নির্বিচারে বাঙালি হত্যা করা ছাড়া পাকিস্তানি সৈনিকদের আর যা করার ছিল তা হলো আত্মসমর্পণ। পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থা ছিল দ্বীপান্তরে বা নির্বাসনে আসা মানুষের মতো। নির্বাসনে বা দ্বীপান্তরে আসা মানুষ থাকে নিরস্ত্র, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর সৈনিকেরা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে নিজ ভূখণ্ড পাকিস্তান থেকে ১২০০ মাইল দূরে বাংলাদেশে নির্বাসনে পাঠানো হয়েছিল। পাকিস্তানি সমরবিদ ও রাজনৈতিকবিদরা মনে করেছিল তারা শুধু অস্ত্রের জোরে মানুষ খুন করে বাংলাদেশ দীর্ঘদিন দখল করে রাখতে পারবে, কিন্তু যে মাত্র নিরস্ত্র বাঙালি সংক্ষিপ্ত সামরিক ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে তুলে নিল, সঙ্গে সঙ্গে শুধু শহর অঞ্চল ছাড়া গোটা বাংলাদেশের নিয়ন্ত্রণ চলে গেল মুক্তিযোদ্ধা ও মুক্তিবাহিনীর কাছে। বাংলাদেশে আসা পাকিস্তানি সেনাবাহিনীর কাছে যে ধরনের অস্ত্র এবং যে পরিমাণ অস্ত্র ছিল তা দিয়ে কেবল নিরস্ত্র মানুষকে দীর্ঘদিন দাবিয়ে রাখা যেত ঠিকই, কিন্তু সশস্ত্র মানুষকে বেশি দিন দাবিয়ে রাখা কিছুতেই যেত না। এবং ভারতের মতো একটি রাষ্ট্রের আক্রমণ মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানিদের অস্ত্র ছিল সম্পূর্ণ অকার্যকর। মাত্র কয়েক মাসের মধ্যেই মুক্তিযোদ্ধা এবং এদেশের আপামর জনতা অর্থাৎ মুক্তিবাহিনীর দাপটে পাখানাদাররা রাতের বেলায় চলাফেরা বন্ধ করে দিল। তবে পাখানাদাররা ঠান্ডা মাথায় একটি পরিকল্পনা দ্রুত চালিয়ে যেতে থাকলো, তা হলো এদেশের নারীদের ধর্ষণ করা। পাকিস্তানিদের নীল নকশায় ছিল এদেশের কিশোরী, যুবতী, রমণী নির্বিচারে ধর্ষণ করে তাদের পেটে পাকিস্তানিদের জারজ সন্তান তৈরি করা, বাঙালি নারীর গর্ভে পাকিস্তানি জারজ বংশধর বৃদ্ধি করা এবং পাকিস্তানি এই জারজদের দিয়ে বাংলাদেশকে চিরকাল দখল করে রাখা। পাকিস্তানিরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য গোলাম আজম, মতিউর রহমান নিজামীদের মতো মুষ্টিমেয় হাতে গোনা কতিপয় ঘৃণিত ব্যক্তিকে তাদের দোসর হিসাবে পেল ঠিকই, কিন্তু গোটা বাঙালি জাতি পাকিস্তানদের চিরদিনের জন্য উপড়ে ফেলার জন্য ছিল বদ্ধপরিকর।
অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সরকার এবং ভারতের জনগণ বাঙালির জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের সকল ধরনের সাহায্যের দ্বার খুলে দিল অকৃপণভাবে। মুক্তিযুদ্ধের মাত্র 9 মাসের মাথায় ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ বেঁধে গেল। একদিকে মুক্তিযুদ্ধের জনগণ মিলে 7.5 কোটি মুক্তিবাহিনী, আর সাথে যুক্ত হলো ভারতীয় সেনাবাহিনী। মুক্তিবাহিনী আর ভারতীয় বাহিনী মিলেমিশে হলো মিত্রবাহিনী। 6 ডিসেম্বর মিত্রবাহিনী সরাসরি আক্রমণ শুরু করল। নির্বাসনে আসা দিশেহারা পাখানাদার বাহিনী মাত্র 10 দিনের মাথায় 16 ডিসেম্বর অসহায়ের মতো পরাজয় বরণ করল। 96,000 পাকিস্তানি সৈন্য জেনারেল নিয়াজির নেতৃত্বে 16 ডিসেম্বর 1971 সালে রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করল। এই আত্মসমর্পণের ঐতিহাসিক দলিলে আত্মসমর্পণকারীদের পক্ষে পাকিস্তানিদের জেনারেল নিয়াজি স্বাক্ষর করেন এবং ভারতীয় সেনাবাহিনীর জেনারেল জগজিং সিং আরোরা বিজয়ীদের পক্ষে স্বাক্ষর করেন। বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তপাগল মানুষ মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে ছিনিয়ে আনল স্বাধীনতার লাল সূর্য। বাঙালি জাতি সশস্ত্র মুক্তিযোদ্ধার মাধ্যমেই দেশ স্বাধীন করে 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন দেশে ফিরিয়ে আনল। স্বাধীন দেশে ফিরে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার সফল নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রী বা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে নিজে প্রধানমন্ত্রী হলেন। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অস্ত্র জমা নিলেন। মুক্তিযুদ্ধের সময় যে বাঙালিরা পাকিস্তান সেনাবাহিনীর অধীনে চাকরি করেছে ও পরাজিত হয়ে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছে, সেই পরাজিত প্রশাসনকে পুনরুজ্জীবিত করলেন ও দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত করলেন। আর মুক্তিযোদ্ধারা কে কোথায় গেল তার কোনো খবর রাখলেন না। শুধু তাই নয়, ভারত সরকারের কাছে মুক্তিযোদ্ধাদের সম্পূর্ণ সঠিক তালিকা থাকা সত্ত্বেও সেই তালিকা না এনে নানানজনকে দিয়ে নানা ধরনের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিতরণ করলেন। আমার জানা মতে এই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা তো নেই, বরং যারা রাজাকার ছিল, চরম সুবিধাবাদী ছিল, যারা মুক্তিযোদ্ধার ধার কাছ দিয়েও হাঁটেনি, তারাই এই সকল মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে এবং সার্টিফিকেট নিয়েছে। একজন মুক্তিযোদ্ধা জাতির কাছ থেকে একমাত্র কেবলমাত্র সম্মান ব্যতীত আর কিছুই পাওয়ার থাকতে পারে না। মুক্তিযোদ্ধারা জাতির গর্ব। ভারত সরকারের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা নিয়ে আসার সহজপন্থা গ্রহণ না করে কেন শেখ মুজিবুর রহমান নানানজনকে দিয়ে বর্তমানে অনেক বিতর্কিত ব্যক্তি নানান রকম তালিকা আর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে লেজে গোবরে বেহাল অবস্থা করলেন, তা বোধগম্য নয়। মুক্তিযোদ্ধারা থাকবে না, থাকবে দেশ। থাকতে হবে মুক্তিযোদ্ধাদের তালিকা। কিন্তু শেখ মুজিব অতি সামান্য ও অতি সহজ কাজ ভারত থেকে মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা নিয়ে আসতে কেন ব্যর্থ হলেন? এই ব্যর্থতার জন্য একজন মুক্তিযোদ্ধা হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবকে কখনোই ক্ষমা করব না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জাতির ভালোবাসা, শ্রদ্ধা, সর্বোপরি বিশ্বাস আকাশ ছোঁয়া। তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জাতির আশা ছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একটি জাতীয় সরকার গঠন করবেন, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা করলেন না। তিনি সরকার গঠন করলেন মুক্তিযোদ্ধার কঠিন ত্যাগের পরীক্ষায় পিছিয়ে পড়া দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ সুবিধাভোগী আওয়ামী লীগের সেই সব ব্যক্তিদের নিয়ে। মুক্তিযুদ্ধের সফল নেতা তাজউদ্দিন আহমেদ সহ সকল মুক্তিযোদ্ধাদের দূরে ঠেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাজিত প্রশাসন ও লোকদের নিয়ে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বিজয়ী একটি জাতি ও একটি দেশকে পরিচালনা করতে গিয়ে আসলে বিজয়ী জাতিকে পরাজয়ের গহ্বরে ঠেলে দিলেন।